নিকষ কালো রাত্রির পর পৃথিবীর বুকে ঘটেছে আলোর সঞ্চার। অন্তরিক্ষে এখন আর মেঘমালার দেখা নেই। সারারাত বৃষ্টির পর স্বচ্ছ অন্তরিক্ষে সূর্যের উজ্জ্বল কিরণ ঠিকরে পড়ছে যেন এখন। জানালার কাঁচ ভেদ করে এক ফালি রোদ্দুর এসে আছড়ে পড়লো আমার মুখশ্রীতে। ফলশ্রুতিতে আমার ঘুমে ব্যাঘাত ঘটলো, আর মোড়া ভেঙে তাই পিটপিট করে চোখ মেলে তাকালাম আমি। জ্বর বোধ হয় কমেছে খানিকটা, তবে শরীরের অসার ভাবটা যায়নি এখনো। তবুও কষ্ট করে উঠে বালিশে হেলান দিয়ে বসলাম আমি। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, তাই চোখ বুজে রইলাম খানিক সময়। উঠে পড়েছিস মেহু? কেমন লাগছে এখন? কাল সারা রাত তোর যা জ্বর ছিল, আমরা তো ঘুমাতেই পারিনি তোর চিন্তায়। রিনরিনে গলায় কথাগুলো বলতে বলতে সুপের বাটি হাতে নিয়ে আমার কক্ষে প্রবেশ করলো রিস্তা। আমি একবার চাইলাম রিস্তার পারে, তবে কিছু বললাম না। ওটা হুট করেই কেমন বিষণ্ণতা ছেয়ে গেল আমার। সত্যি বলতে কি, রিস্তাকে এই মুহূর্তে আশা করিনি আমি। রিস্তা এগিয়ে এসে বেডসাইড টেবিলে সুপের বাটিটা রেখে আমার দিকে ফিরে কপালে হাত ঠেকালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিস্তা বলল, যাক বাবা, অবশেষেই তোর জ্বরটা তো কমেছে। রাতে অনেক বেশি জ্বর ছিল তোর। আমার মাথা থেকে রিস্তার হাতটা সরিয়ে দিয়ে উদাস গলায় ওর উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, আদৃশ ভাইয়া কোথায়? ওনাকে কোথাও দেখছি না যে। আমার পাশে বসে এক চামচ স্যুপ উঠিয়ে ফু দিতে দিতে তাড়া দিয়ে রিস্তা বলে উঠল, জলদি জলদি এই স্যুপটা খেয়ে নে তো, এরপরে তোকে আবার ওষুধ খাওয়াতে হবে। রিস্তার সম্পূর্ণ রূপে আমার প্রশ্নটা এড়িয়ে গিয়েছে বলে আমার কিছুটা রাগই হয়। জেদ ধরে তাই চিবিয়ে চিবিয়ে বললাম, আমি খাবো না এখন। আগে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর চাই, তারপর খাবো আমি। রিস্তা বিরক্ত হয়ে পড়ে, চোখ মুখ কুচকে বলল, মিহু, এত জেদ করিস না তো। যাওয়ার আগে আদৃশ ভাইয়া আমি বলে গিয়েছিল তোকে তাড়াতাড়ি খাওয়িয়ে দিতে। আমি বিচলিত হয়ে বললাম, কোথায় গিয়েছে ভাইয়া? আমায় একবার দেখতেও এলো না যে। শেষোক্ত কথাটা বলার সময় বারবার আমার গলা ধরে আসছিল কেমন। আমি অসুস্থ, তবুও একটাবার খোঁজ খবর নিতে এলো না। আমি কোনোভাবে অসুস্থ হলে সে তো পাগল প্রায় হয়ে পড়তো, অথচ আজ তার দেখা নেই। ব্যাপারটা আমায় ভাবাচ্ছে খুব। তপ্ত শ্বাস ফেলে রিস্তা বলল, তোর ওষুধ শেষ হয়ে গেছে, তাই আদৃশ ভাইয়া আনতে গেছে সেগুলো। এখন আর কোনো কথা নয়, চুপচাপ খেয়ে নে তো। না খেয়ে আমি আগের মতোই নির্বিকার বসে রইলাম। আদৃশ ভাইয়ার কথা উঠতেই রিস্তা এড়িয়ে যাচ্ছে কেন বারবার? আজকে রিস্তার আচরণটা সুবিধার ঠেকছে না। আর তাছাড়া একবার আমার চোখে চোখ রেখে কথা বলছে না একবারও, অথচ ও সব সময় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতো। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নীরবতা ভেঙে থমথমে গলায় বললাম, একটা সত্যি কথা বলতো রিশু, কিছু কি হয়েছে? আমার কেন জানি না মনে হচ্ছে তুই কিছু লুকাতে যাচ্ছিস আমার থেকে। থতমত খেয়ে যায় রিস্তা, আমতা আমতা করে বলল, মিহু, তোকে সব পরে বলবো না হয়, এখন প্লিজ এমন করিস না। আদৃশ ভাইয়ার যে বারণ। এতটুকু বলতে বলতে থেমে যায় রিস্তা। মুখ ফসকে কি বলে ফেলেছে সে। আপনা আপনি আমার কপালে কিঞ্চিত ভাঁজ চলে এলো। ওর হাত ধরে আশ্বাস দিয়ে বললাম, কি নিষেধ করেছে বল আমায়? তুই যে আমায় বলেছিস তা কখনো জানবে না আদৃশ ভাইয়া। এটুকু বিশ্বাস রাখতে পারিস আমার প্রতি? সব বলবো তোকে, তার আগে খাবারটা তো খেয়ে নে। তুই না বলা অবধি আমি কিছুতেই খাবো না। আই থিঙ্ক আমার জেদ সম্পর্কে তোর ভালোই ধারণা আছে। বাঁকা হেসে রিস্তার দিকে তাকাই আমি। রিস্তা ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলতে থাকে, গত রাতের সব কথাই বলে দেয় রিস্তা। সব শুনে চোখ বুজে হেলান দিয়ে বসে রইলাম আমি। একটা মানুষ এত কিছু নিজের মাঝে চেপে রাখতে পারে কি করে? আদৃশ ভাইয়ার জায়গায় আমি হলে তো কান্নাকাটি জুড়ে দিতাম, অথচ তিনি কি নিদারুণ অভিনেতা। এমন একটা ভান ধরবে যেন কিচ্ছু হয়নি। আমি চোখ বন্ধ করে থাকতে দেখে রিস্তা বিচলিত হয়ে বলল,
মিহু, তোর কি শরীর খারাপ লাগছে আবার? এই জন্যই আদ্রিস ভাইয়া আমায় বার করে নিষেধ করেছিল তোকে বলতে। পুনরায় চোখ মেলে ভারী গলায় বললাম, কিছু হয়নি আমার, শুধু ভাবছি একটা মানুষ এমন কি করে হয়, কোন ধাতু দিয়ে আসলে তৈরি আদৃশ ভাইয়া বলতো। রিস্তা আমার একটা হাত ধরে অনুনয়ের সুরে বলল, তোর কাছে আমার একটা অনুরোধ, আদ্রিস ভাইকে কষ্ট দিস না কখনো। ভাইয়া তোকে নিজের চাইতেও বেশি ভালোবাসে মিহু। আমি মলিন হাসলাম। আমার অজান্তেই চোখ থেকে কখন যে বাড়ি রূপ ধারা নেমেছে তা আমার জানা নেই। মেয়ে মানুষের এই এক সুবিধা, কিছু হলেই তারা কেঁদে বুক ভাসাতে পারে, অথচ পুরুষ জাতি হাজার আঘাত পেয়ে ক্ষত বিক্ষত হয়ে গেলেও তাদের কাঁদতে মানা। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? তুই এখনো খাসনি মেহু, আমি আসলে কিন্তু খবর আছে তোর। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরে উক্ত কথাটা আমার কর্ণকুহরে ঠেকতেই আমার ভাবনায় ছেদ ঘটে। আমি চকিত ফিরে চাইলাম সেই দিক পানে। দরজার ধারে হেলান দিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে আছে আদৃশ ভাইয়া। তাকে দেখে মনটা ফুরফুরে হয়ে গেলেও পরক্ষণে আবার তা মিলিয়ে যায়। তার চোখ মুখ কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে, দেখলে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি সে। মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে তার মানে সে হয়তো এখনো খায়নি। তাকে এমন ভাবে দেখে বুকটা ধক করে উঠলো আমার। রিশতার কাছ থেকে সবটা জেনে আবারও খারাপ লাগতে শুরু করে আমার। হা করে দেখছিস কি? আমায় দেখার সময় পরেও পাবি। এখন আগে খেয়ে তো নে, এরপরে স্যুপ ঠান্ডা হয়ে গেলে খাবি কিভাবে? আমার দিকে এগিয়ে আসতে আসতে উক্ত কথাটা বলে ওঠে আদৃশ ভাইয়া। আমি ইশারায় সরে যেতে বলি রিশতাকে। রিশতাও বাধ্যমের ন্যায় সরে পড়ে। আদৃশ ভাইয়া এসে ধপ করে বসে পড়ে আমার পাশে। সে নিজেকে স্বাভাবিক রাখলেও তাকে ঠিক লাগছে না আমার। সুপের বাটিটা হাতে নিয়ে স্বাভাবিক গলায় বলল, আর কতদিন এমন বাচ্চা থাকবি মেহু? সব সময় এভাবে খাইয়ে দেওয়ার জন্য কি আমি থাকবো? আদৃশ ভাইয়া হয়তো স্বাভাবিকভাবেই কথাটা বলেছে, তবে আমার বুকে তা তীরের মতো বিঁধেছে। মনের সাথে সাথে আমার মুখটাও ভার হয়ে যায়, চোখটা আবারও ছলছল করে উঠলো আমার। আদৃশ ভাইয়া হয়তো বুঝেছে, তাই হালকা হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, আরে কুল কুল, আমি মরে যাওয়ার কথা বলছি না। বোঝাতে চাইছি যে এরপর পড়াশোনার জন্য আমার মতো যদি হোস্টেলে থাকতে হয়, তখন তোকে খাইয়ে দিবে কে? তখন তো তোর নিজের কাজ নিজেরই করতে হবে, অন্য কেউ তো আর করে দিয়ে যাবে না। আমি কোনো কথা বললাম না আর। হুট করেই আদৃশ ভাইয়ার কাছ থেকে সুপের বাটিটা কেড়ে নিলাম আমি। আচমকা এমন হওয়াতে হা হয়ে যায় আদৃশ ভাইয়া। এই সুযোগে আদৃশ ভাইয়াকে সুপ খাইয়ে দিলাম আমি। হতভম্ব হয়ে যায় আমার এহেন কর্মকাণ্ডে আদৃশ ভাইয়া। ঠোঁট চেপে হাসলাম আমি। রিশতাও খিলখিলিয়ে হেসে ওঠে। আদৃশ ভাইয়া হঠাৎ বিষমও খেয়ে যায়। রিশতা দ্রুত পানি ঢেলে দেয়। আদৃশ ভাইয়া পানি পান করে নিল, তবুও তার কাশি থামছে না। আমি হাত বুলিয়ে দিলাম আদৃশ ভাইয়ার পিঠে। তারপর কিছুটা শান্ত হয়ে আদৃশ ভাইয়া থম মেরে বসে রইল কিছুক্ষণ। নীরবতা ভেঙে থমথমে গলায় সে বলল, এসবের মানে কি মেহু? স্যুপটা তোর জন্য, আমার জন্য নয়। তো আদৃশ ভাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে আমি বললাম, কাল রাত থেকে কিছু খাওনি তুমি। এমন চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে ভাইয়া। সবসময় আমার খেয়াল রাখলে চলবে? নিজেরও তো রাখতে হবে, তাই না? চোখ ছোট ছোট করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আদৃশ ভাইয়া। গাম্ভীর্যতা বজায় রেখে বলল, তুই কিভাবে জানলি? কোনো কিছুই আমার অজানা নয় ভাইয়া, আমি জানি সবটা। আর কত কষ্ট লুকিয়ে রাখবে নিজের মাঝে? সুখের সাথে সাথে নিজের দুঃখগুলো শেয়ার করো, এতে তোমার দুঃখ কমবে বই কি বাড়বে না? আদৃশ ভাইয়া থম মেরে বসে রইল, তার মুখে রা নেই। আমি পুনরায় বললাম, আমি জানি তুমি চাচুর উপর রাগ করে রাতে খাওনি। রাগ করো না নিজের বাবার প্রতি। ভালো হোক বা খারাপ, তিনি তো তোমার বাবা হন, তাই না? তাই বলে উনি জোর করে সব কিছু চাপিয়ে দিবেন আমার উপর? আমার স্বপ্ন আমি ডাক্তার হব, সে প্রথম থেকেই আমার লক্ষ্যে বাধা দিয়েছে। তিনি কখনো চাননি যে ডাক্তার হই আমি। সে শুধু নিজের কাজে ব্যবহার করতে চেয়েছিল আমায়। আম্মু আর ছোট চাচ্চু না থাকলে হয়তো আমার স্বপ্ন পূরণই হতো না। কাল রাতে তিনি আমায় দোষারোপ করে বলেছেন তার ব্যবসার ক্ষতি হয়েছে নাকি আমার জন্যে। আমি তার ব্যবসার হাল ধরিনি বলে এমনটা হয়েছে। এলোমেলো ভাবে এতটুকু কথা বলে থামলো আদৃশ ভাইয়া। রাগে এখনো ফুঁসছে সে।
পরপর কয়েকটা লম্বা শ্বাস টেনে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে সে। আমি ইশারায় রিস্তাকে বললাম আমার জন্য আরেক বাটি স্যুপ আনতে। ও চলে যায়। আদৃশ ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করলাম তাকে। এরপর স্যুপের বাকিটুকু খাইয়ে দিলাম। বাধ্য ছেলের মতো খেয়ে নিল সে। খাওয়া শেষ হতেই আচমকা সে আমায় শক্ত করে জড়িয়ে ধরে। তার এহেন কাণ্ডে আমি হতভম্ব হয়ে যাই। কিছুক্ষণ পর আমায় ছেড়ে ছিটকে দূরে সরে যায় আদৃশ ভাইয়া। মেঝের দিকে তাকিয়ে করুণ সুরে এক নাগারে বলে ফেলল, আই এম সো সরি। আমি ইচ্ছে করে করিনি এসব। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তখন। আই সোয়ার আমি আর এমন ভুল করব না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কথাটা বলেই টলমলো পায়ে চলে যায় সে। আমি হাঁ করে চেয়ে রইলাম তার যাওয়ার পানে। আমি কি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, নাকি সবটাই বাস্তব ছিল? সকালের নাস্তা সেরে চোখ বুজে কপালে হাত ঠেকিয়ে হেলান দিয়ে বিছানায় শুয়ে রইলাম খানিকক্ষণ। পূর্বের তুলনায় এখন কিছুটা স্বস্তি বোধ করছি আমি। এমন সময় মাথায় কারো শীতল স্পর্শে চোখ মেলে তাকালাম সেই দিক পানে। মা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রয়েছেন আমার পানে। সাথে আলবি ভাইয়া আর আহিরও আছে। আমার কাজিনদের বিদায়ের পর মা, আলবি ভাইয়া আর আহির গিয়েছিল আমার নানা বাড়িতে অসুস্থ বৃদ্ধা নানিকে দেখতে। আমাকেও সঙ্গে নিতে চেয়েছিল, তবে আমার ভালো লাগছিল না, আর যাওয়া হয়ে ওঠেনি আমার। ওরাও আর তখন জোরাজোরি করেনি আমায়। মা যাওয়ার আগে মামুনিকে বলে গিয়েছিলেন আমার খেয়াল রাখতে। ফিরতে বেশ খানিক সময় লাগবে তাদের, কিন্তু সেখানে যাওয়ার পরপরই আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টির বাড়িধারা। সারা রাত মুষলধারে বৃষ্টির দরুন তাদের পক্ষে আর সেই রাতে রওনা দেওয়া সম্ভব হয়নি। তবে মামুনির কাছ থেকে আমার অসুস্থতার খবর পেতেই হন্তদন্ত হয়ে ভোরের দিকেই রওনা দেয় তারা। রাতের দিকে নাকি বাবা এসে আমার মাথার কাছে বসেছিল, যদিও তখন আমি ঘুমিয়েছিলাম। পরবর্তীতে রিশতার কাছ থেকে জানতে পারি সেই সব। আলবি ভাইয়া আমার দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, এখন কেমন আছিস বোন? আমি মাথা নাড়িয়ে বললাম, আগে চাইতে কিছুটা ভালো। আমার মাথায় হাত বুলাতে বুলাতে মা বিচলিত হয়ে পড়লেন। হ্যাঁ রে মা, জ্বর এলো কিভাবে তোর? আলভি, আমি আর আহির একটু তোর নানা বাড়ি গিয়েছিলাম, আর সেখানে পৌঁছতে না পৌঁছতেই শুনলাম তোর নাকি জ্বর এসেছে। সারা রাত তোর চিন্তায় ঘুমাতে অবধি পারিনি। মুহূর্তে মুহূর্তে ভাবির কাছে ফোন দিয়ে তোর খোঁজ খবর নিয়েছি। এতটুকু বলেই থামলেন মা। দেখে বোঝা যাচ্ছে গত রাতে ঘুম হয়নি মায়ের। মাকে এমন উদ্বিগ্ন হতে দেখে আমি শান্ত গলায় বললাম, মা শুধু শুধু এত চিন্তা করো না তো আমার জন্য, আমি ঠিক আছি এখন। তোর চিন্তায় আমার ঘুম হয় না, আর তুই বলছিস চিন্তা না করতে? যখন মা হবি তখন বুঝবি সন্তানের জন্য মায়েদের চিন্তার কোনো শেষ নেই। আমি আর কিছু বললাম না, মায়ের দিকে চেয়ে নির্বিকার বসে রইলাম। তোমার মেয়ে জ্বর বাঁধিয়েছে, কিভাবে শুনবে না মামিমা? থমথমে গলায় উক্ত কথাটি বলতে বলতে কক্ষে প্রবেশ করলো অরণি। মা ফিরে তাকালেন ওর দিকে। আমি চোখের ইশারায় নিষেধ করলাম বলতে, তবুও আমায় গুরুত্ব না দিয়ে তত্ত্ব শ্বাস ফেলে অরণি বলল, জানে সে বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর আসে, তবুও গিয়ে ওনার বৃষ্টিতে ভেজা চাই। ওরা রিস্তার পাল্লায় পড়ে আমারও ভিজতে হয়েছে। এখন আমার মাথা ধরেছে ভীষণ। মেহরুরের মতো আমার না আবার জ্বর চলে আসে মামিমা? অরণির কথার বিপরীতে আমি প্রতিবাদের সহিত বললাম, এই আমি বা ঋষু কেউ কিন্তু তোকে বৃষ্টিতে ভিজতে বলিনি। তুই তো নিজ থেকে আগ বাড়িয়ে এসে আমাদের সাথে যোগ দিয়েছিলি। সে যাই হোক, আমরা কেউ তো আর তোর মতো জ্বরে পড়িনি। তুই বৃষ্টিতে ভিজে তুই জ্বর বাঁধিয়েছিস, এটা তোর দোষ। অরণির কথার পিঠে আবারও কোনো কথা বলার জন্য উদ্যত হতেই আমায় থামিয়ে দিয়ে ধমক দিয়ে মা বললেন, চুপ, আর কোনো ঝগড়া আমি শুনতে চাই না। মায়ের ধমকে চুপসে গেলাম আমরা। মা এবার আমার দিকে ফিরে মৃদু স্বরে কিছুটা চেঁচিয়ে বললেন, বাড়ি থেকে একদিন একটু বেরিয়েছি আর অমনি শুরু হয়ে গেল বাদরের বাদরামি। কত করে বলেছি বৃষ্টিতে ভিজবি না, কিন্তু কে শুনে কার কথা? আল্লাহ, আমার মেয়েটারে একটু সুবুদ্ধি দাও। মায়ের সাথে সহমত পোষণ করে অরণি বলল, হ্যাঁ মামিমা, ঠিকই বলেছ। রাতে না ঘুমিয়ে ওকে জলপট্টি দিয়ে দিলাম, সকালে স্যুপটাও আমি বানিয়ে দিলাম। আর এত কিছুর পরও ও কেমন করছে আমার সাথে, দেখেছো মামিমা? কাদো কাদো মুখ করে উক্ত কথাটা বলে ফেললো অরণি। আমি চোখ গরম করে তাকালাম ওর দিকে। মেয়েটা ইচ্ছে করেই মায়ের কাছে নালিশ দিচ্ছে আমার নামে। বিচ্ছু একটা। ওকে শুধু একবার আমি বাগে পাই, তারপর দেখাচ্ছি কত ধারে কত চাল। মা এবার প্রসঙ্গ পাল্টে বিচলিত হয়ে বললেন,
বড় ভাবি কোথায় অরু? ওনাকে দেখছি না যে। যাওয়ার আগে বলে গিয়েছিলাম আমার মেয়েটার একটু খেয়াল রাখতে, আর উনি সেই তো বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো মেয়েটা আমার। একদিন একটু সংসার ছেড়ে বাপের বাড়ি গিয়েছিলাম, আর অমনি শুরু হয়ে গেল। মানে আমি না থাকলে একটা না একটা অঘটন ঘটতেই হবে। এদিন নিয়ে আর সত্যি পারি না বাপু। কথাগুলো বলতে বলতেই আবার ঘর থেকে বেরিয়ে গেলেন মা। মায়ের পিছু পিছু অরণিও চলে যায়। আলবি ভাইয়া আমার সাথে বেশ কিছু সময় কথাবার্তা বলে সেও বেরিয়ে পড়ল নিজের কাজে। 2 দিন পর আলবি ভাইয়ার পরীক্ষা। পড়াশোনা বাদ দিয়ে ভবঘুরে হয়ে বেড়ানো, এটা কিন্তু মোটেও কাম্য নয়। ঘরের মধ্যে শুধু এখন পড়ে রইল আহির। এতক্ষণ যাবৎ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার মুখ খুলল সে। আমার পাশে এসে বসে আহির বলল, এখন কেমন বোধ করছিস মেয়বুড়ি? নানা বাড়িতে 2 দিন থাকবো ভেবে গেছিলাম, কিন্তু তুই অসুস্থ বলে আমিও চলে এলাম খালামণির সাথে। আগের সাথে বেটার। আচ্ছা শোন না, নানি আপু কেমন আছে এখন? তপ্ত শ্বাস ফেলে আহির বলল, ওই আগের মতোই রে, বৃদ্ধ মানুষ, এই সুস্থ এই অসুস্থ। আহিরের কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ। আমাদের কাছে ডিসেম্বর মানেই ছিল আনন্দের একটা মাস। স্কুলের ফাইনাল পরীক্ষা শেষে আমরা সবাই মিলে বেড়াতে যেতাম নানা বাড়িতে। আমরা খালাতো মামাতো ভাই বোনেরা হই হুল্লোড়ে মেতে উঠতাম, আর তাতে নানা ভাইও যোগ দিতেন। শীতের দিনে রান্নাঘরে বসে নানি আপু হাসি মুখে আমাদের জন্য শীতের সুস্বাদু পিঠা বানাতেন। আর এখন সেই সবই স্মৃতি। নানা ভাই মারা গেলেন, বছর খানিক হতে চলল। আর নানি আপু এখন শয্যাশায়ী। নানি আপুর মতো মামি মাও অবশ্য এই রেওয়াজটা ধরে রেখেছেন, কিন্তু নানি আপুর মতো তো আর হয় না। আহিরের ডাকে পুরনো স্মৃতি থেকে বেরিয়ে এলাম আমি। আহির পুনরায় ডেকে উঠে বলল, কিরে, কি এত ভাবছিস মেয়বুড়ি? হালকা হেসে মাথা নাড়ালাম আমি। অনেকক্ষণ যাবৎ বিছানায় শুয়ে থাকায় বিরক্ত হয়ে পড়লাম। আবার ওয়াশরুমেও যাওয়া প্রয়োজন, এই জন্য কিছুটা বল প্রয়োগ করে তাই বিছানা থেকে উঠতে নিলেও আবারও ধপ করে বসে পড়লাম আমি। জ্বর সেরে গেলেও মাথা ঝিমঝিম ভাবটা মেলায়নি এখনো, এই জন্যই এমনটা হয়েছে আমার। আমায় এভাবে মাথায় হাত দিয়ে বসে পড়তে দেখে আহির বিচলিত হয়ে পড়ল। এনি প্রবলেম মেরুন, তোর সমস্যা হলে তুই আমার সাহায্য নিতে পারিস। আমি মাথা নাড়লাম, বলে ফেললাম, আমি একাই পারবো আহির। ওই একটু মাথাটা চক্কর দিচ্ছিল আর কি। আহিরকে বলতে বলতে এবার উঠে দাঁড়ালাম আমি। কয়েক কদম পা ফেলতেই আবারও মাথাটা ঘুরে উঠলো আমার। পড়ে যেতে নিলেই খপ করে আবার হাতটা ধরে ফেললো আহির। উদ্বিগ্ন হয়ে বলল, তুই ঠিক আছিস তো মেয়রুন? আমি নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাওয়ার পূর্বেই কোথা থেকে আদৃশ ভাইয়া ছুটে এসে গম্ভীর গলায় বলল, শোনো আহির, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমাকে আমি যথেষ্ট স্নেহ করি। তবে এমন কিছু করো না যাতে আমি রেগে যেতে বাধ্য হই। আদৃশ ভাইয়ার এহেন বাক্যে আমি আহির দুজনেই হতভম্ব করে যাই। আদৃশ ভাইয়া এবার কিছুটা ধমকে সুরে আহিরকে বলল, হাতটা ছাড়ো মেহেরুনের। নেক্সট টাইম আমার সম্পদের দিকে হাত বাড়ালে তোমার কিন্তু খবর আছে আহির। আদৃশ ভাইয়ার কথায় আহির দ্রুত হাতটা ছেড়ে দেয় আমার। আহির কিছু বলতে যাওয়ার পূর্বে আদৃশ ভাইয়া ওকে থামিয়ে দিয়ে আমার উদ্দেশ্যে থমথমে গলায় বলে উঠল, ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি কি এসব দেখার জন্য? খবরদার বলছি, এই আহিরকে যেন তোর আশেপাশেও না দেখি আমি। এর অন্যথায় হলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এতটুকু বলেই যে পথ দিয়ে এসেছিল সেই পথে আবার গট গট করে চলে যায় আদৃশ ভাইয়া। তার কথার ভাঁজে স্পষ্ট রাগের আঁচ পাওয়া যায়। তবে আচমকা ওনার এমন আচরণে আমি আহির দুজনেই একে অপরের দিকে হাঁ হয়ে চেয়ে রইলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।